নমস্কার, রাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঙ্গে রয়েছি রূপালী, আর আপনারা দেখছেন জীবন রেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আজ আমার সঙ্গে রয়েছেন কলকাতার দিশান হসপিটাল থেকে কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর কৌশিক মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডিয়ার ডক্টরে স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। তো আপনাদের যদি হৃদরোগ সম্পর্কিত কোনো রকম সমস্যা থেকে থাকে, আপনারা আমাদের অনলাইন নাম্বারে ফোন করতে পারেন। অনলাইন নাম্বার এই মুহূর্ত থেকে খোলা হয়ে গেল 9593803064, 9593803064। এই নাম্বারে ফোন করে আপনার যে কোনো সমস্যা জানাতে পারেন, কিন্তু একটি কথা মাথায় রাখবেন, টিভির সাউন্ড একদম মিউট করে নিয়ে তারপর আমাদের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন। তো সবার আগে বলি, আমাদের আজকের বিষয় কিন্তু বাইপাস সার্জারি এবং ভালভ সার্জারি। তো সবার আগে আমার জানতে ইচ্ছে করছে, বাইপাস সার্জারি অ্যাকচুয়ালি কি, আসলে কি, কেন এটা করা হয়? বাইপাস সার্জারি কথাটার মিনিং হচ্ছে আক্ষরিক অর্থে বাইপাস। ধরুন আমাদের হার্টের ধমনীতে বেশ কিছু কারণে ব্লকেজ হতে পারে, কোনো একটা জায়গায় ধমনীতে রক্ত যাওয়ার রাস্তা ব্লকেজ হয়ে গেছে। এবার সেই ব্লকেজ যদি অনেকগুলো হয় বা খুব ক্রিটিক্যাল এরিয়া হয়, সেক্ষেত্রে ব্লকেজটাকে আমরা বাইপাস করে সামনের ধমনীতে বা সামনের হার্টের মাসলে রক্ত দেওয়ার ব্যবস্থা করি। এই জন্য এই কতটার কলোকিয়াল টার্ম বা চলতি টার্ম হচ্ছে করোনারি আর্টারি বাইপাস সার্জারির ফুল টার্ম। এটা আস্তে আস্তে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বাইপাস সার্জারি হয়ে গেছে, মানে শর্ট ফর্মে চলে এসেছে। শর্ট ফর্মে চলে এসেছে। আচ্ছা, এটা কখন করতে হয় এটা তো আপনি বললেন, কিন্তু একটা কথা আমার জানার খুব ইচ্ছে করছে যে ছেলেদের থেকে মেয়েদের বাইপাস সার্জারি খুব বেশি ক্ষেত্রে দেখা যায়, এটা কেন? এক্ষেত্রে হয়তো আপনি যদি পরিসংখ্যান দেখেন, সেক্ষেত্রে হয়তো মহিলা এবং পুরুষ প্রায় সমক্ষেত্রেই বাইপাস সার্জারি দরকার পড়ে। এবার মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে প্রেজেন্টেশনটা হচ্ছে অনেক লেটে। মহিলারা অনেক কিছু সহ্য করে ফেলেন, বুকে ব্যথা হচ্ছে সেটাকে একটু ইগনোর করেন, তো সেক্ষেত্রে অনেক এগিয়ে যাওয়া অবস্থায় আমরা অসুখটাকে পাই। সেই অনেক এগিয়ে যাওয়া অবস্থায় অনেকগুলো ব্লকেজ থাকলে বাইপাস সার্জারি ছাড়া খুব বেশি অপশন আর তখন থাকে না। সেই জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ মহিলাদের বাইপাস সার্জারি হচ্ছে বা হওয়ার অ্যাডভাইস দেওয়া হচ্ছে। তো বাইপাস সার্জারি হওয়ার আগে বা পরে মানে কোনো রকম কি কোনো সিমটম পাওয়া যায়? মানে হার্ট অ্যাটাক হওয়ার আগে এরকম কোনো কি সিমটম থাকে আমাদের শরীরে? একটা অস্বস্তি ফিল হওয়া, না সেই মুহূর্তেই হয়? হার্ট অ্যাটাক যখন হয়ে যায়, মানে এরকম তার আগে সিমটমগুলো কি কিছু ক্ষেত্রে বোঝা যায়? সম্ভব সেটা বোঝা? এবার খুব একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি আমার রোগীদের বলি বা যারা জানতে চান তাদের বলি, মানুষের শরীরটা কিন্তু রোবট নয়। একদম ঠিক আছে, প্রত্যেক মানুষের সিমটম ডিফারেন্ট হতে পারে, অনেক মানুষের ক্ষেত্রে সিমটম নাও হতে পারে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের জানতে হবে কার কার ক্ষেত্রে সিমটম না হওয়া খুব স্বাভাবিক। তার মধ্যে একজন হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে সিমটমস অনেক দেরিতে আসে, বেশিরভাগ ক্ষেত্রে একটা হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করেন, কারণ সুগার বেশি থাকলে অনেক সময় এই ব্যথার সিমটমটা ধরা পড়ে না, বুঝতে পারেন না। ব্যথাটা আস্তে আস্তে যেহেতু সুগারের জন্য নার্ভের বেশ কিছু জায়গা শুকিয়ে যায়, সেই নার্ভের থ্রু দিয়ে ব্যথাটা আসে। সেজন্য ডায়াবেটিক পেশেন্টের অনেক ক্ষেত্রে আমরা পাই ব্যথা হচ্ছে না, একদম শ্বাসকষ্ট বা অ্যাটাক নিয়ে আসছে। সেকেন্ড খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু যেটা টিপিক্যাল হার্টের ব্যথা বা অ্যানজাইনা বলি, সেটা কিন্তু নাও পাওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে ওনাদের সিমটমসটা হলো শ্বাসকষ্ট, অনেক ক্ষেত্রে হয় বুক ধড়ফড়, অনেক ক্ষেত্রে হয় ঠিক যেন ভালো লাগছে না, এরকম একটা অস্বস্তি, এই ধরনের জিনিস। আরো একটা লক্ষণ ডাক্তারবাবু, আমি সব সময় শুনি যে বাঁ হাত ব্যথা করছে। প্রথম একটা সিমটম শুরু হয় অসহ্য বাঁ হাত ব্যথা, এবং তার থেকে একটা বা পিঠের দিকে একটা ব্যথা শুরু হয়, এবং তখনই কিন্তু আমরা হঠাৎ করে বাঁ হাত যখন ব্যথা শুরু হয় তখন কিন্তু আমরা ভাবি যে
কোথাও আমার হার্টের প্রবলেম হচ্ছে না তো, হার্টে কোনো কিছু অসুখ একদম, দানা বাচ্ছে না তো। একদম তো ঠিক কথা। যখন ডান হাত ব্যথা হয় তখন কিন্তু আমরা নিশ্চিন্তে থাকি যে আমাদের কিছু হবে না, কিন্তু যখন বাঁ হাত ব্যথা করে আমি কিন্তু ভীষণ দুশ্চিন্তায় থাকি। আমার মনে হয় আমার দর্শক বন্ধুরাও নিশ্চয়ই এরকম ভাবে দুশ্চিন্তা করেন, বাঁ হাত ব্যথা হলে টেনশনে পড়ে যান। তো এটা কতটা ঠিক বলে মনে হয় আপনার? হ্যাঁ, এবার যেটা আমি আসছিলাম আর কি, আমি এতক্ষণ আগের কথাটা বললাম, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল সিমটমস, যে ক্ষেত্রে সিমটমসটা অনেক সময় হার্টের বলে বোঝা যাচ্ছে না, আচ্ছা। সেক্ষেত্রেই আমাদের মেন প্রসঙ্গ, আমাদের ডাক্তারদের কাছেও মেন প্রবলেমটা হয়। টিপিক্যাল সিমটম একটা চাপ ধরা ব্যথা, যেটা বুকের মাঝখানে হতে পারে, বুকের মাঝখান থেকে সেটা রেডিয়েট করে চলে যায় বাঁ দিকের হাতের ভেতর দিকে, আচ্ছা, বাইরের দিকে না, ভেতর দিকে, ভেতর দিকে। ভেতর দিকে। আরো কিছু জায়গায় যেতে পারে, একটা হচ্ছে চোয়াল, দুই চোয়াল, আচ্ছা, দুই চোয়ালে যেতে পারে। আর মানে দুই চোয়ালে কি ব্যথা অনুভূত হবে? হ্যাঁ, একটা ব্যথা হতে পারে, ওটাও রেডিয়েটিং পেন বলে, আচ্ছা, চোয়ালের ভারী হয়ে যাওয়া। আচ্ছা, সেটা জেনারেলি টাইমিং থাকে, ধরুন পেশেন্ট কোনো ভারী কাজ করছে সেই সময় ব্যথাটা হচ্ছে, হুম, ভারী খাবার খাচ্ছেন হুম, রাত্রির বেলা মানে তারপরে rich food? ব্যথাটা হচ্ছে, রিচ ফুড, আচ্ছা, বা হঠাৎ করে সকালবেলা আর্লি মর্নিং এই ধরনের ব্যথা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু এটা সিমটমস দেখা যাচ্ছে যে কোনো মেজর আর্টারিতে ব্লকেজ হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, যেটা আমরা সব সময় সম্মুখীন হই, সেটা হচ্ছে গ্যাসের ব্যথা। সব সময় নাকি আমরা শুনি গ্যাসের ব্যথা ঊর্ধ্বমুখী হলে নাকি হার্টে একটা চাপ পড়ে, এটা একটা প্রচলিত একটা কথা, সবার মুখে মুখে শুনি। তো এটা আপনাদের কাছ থেকেই আমরা জানতে চাই যে এটা কি, এই যে প্রচলিত কথা একটা সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, গ্যাসের ব্যথা থেকে চাপ দিয়ে একটা বুকে ব্যথা করছে এবং সেই থেকে আমার মনে হয় হার্টের কোনো সমস্যা হচ্ছে বা হবে, এটা কতটা ঠিক? হ্যাঁ, এটা হয়তো আপনারা ফেসবুকে পেয়েছেন যে সৌরভেরও গ্যাসের ব্যথা হয়েছিল। এবার গ্যাসের ব্যথা কথাটার মিনিংটা যদি মেডিকেল টার্মে ধরেন, তাহলে এটা ডিউ টু গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটির জন্য ব্যথা হচ্ছে, এটা অনেকে ধরতে পারে, আচ্ছা, অনেকে ধরেন। আচ্ছা, অ্যাসিডিটির ব্যথা আর গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে একটা অসুখ আছে, যেটা খাওয়ার পরে বুকে ব্যথা, চাপের ব্যাপার, আবার জ্বালা, এই ধরনের জিনিস হয়, গলা জ্বালা, যেটা গলা জ্বালা। এটা কিন্তু অনেক সময় সমার্থক হয়। গলা জ্বালাটা কিন্তু অনেক সময় বুকে জ্বালা বা বুকে ভারীটা লোকে বলেন ওইভাবে যে গলা জ্বালা করছে বা বুক ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের হার্টের অনেক পেশেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা পেটের ডাক্তারের কাছে যান, আবার পেটের অনেক অসুখ আমাদের হার্টের অসুখের আছে। এটা দুক্ষেত্রেই আমরা যেটা করি, কিছু স্পেসিফিক টেস্ট করা হয়, যেমন ইসিজি, আচ্ছা, ইকোকার্ডিওগ্রাফি, এগুলো যদি নর্মাল হয় বা আমাদের ক্লিনিক্যালি মনে হচ্ছে না পেশেন্টের রিস্ক ফ্যাক্টরস গুলো অ্যাসেস করে যে পেশেন্টের এই ক্ষেত্রে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কম, আমরা সেগুলো রেফার করি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে। একদম ঠিক আছে। এবার বাইপাস সার্জারি হওয়ার আগে এবং পরে খাওয়ার কি কোনো রেস্ট্রিকশন রয়েছে? বাইপাস সার্জারি হওয়ার আগে যখন পেশেন্ট আমাদের কাছে আসেন, তখন আমাদের যে পিরিয়ডটা বলি, এই পিরিয়ডটা বলে আইদার হার্ট অ্যাটাকের পরে আসছেন অথবা পেশেন্ট কোনো স্টেবল অ্যাঞ্জিও নিয়ে ধরা পড়েছেন, যে অ্যাঞ্জিওতে অনেকগুলো ব্লাডারিতে ব্লকেজ আছে। সেক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকে বেশিরভাগ পেশেন্টকে যে রেস্টে থাকুন, খুব বেশি স্ট্রেন নেওয়া যাবে না, এবং ভারী খাবার, যে খাবার খেতে হজম হতে টাইম লাগে বা পেট অনেকক্ষণ ভারী হয়ে থাকে, সেক্ষেত্রে কি হয় যে অ্যাবডোমেন ডিস্টেনশন হয়। অ্যাবডোমেন ডিস্টেনশন হয়, এখানে অ্যাবডোমেনের দেওয়াল থাকে, আমরা বলি ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামটা উপরে উঠে হার্টের উপর চাপ দেয়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি, আমি বলি অনেক সময় ভরপেট না খেতে। আপনি যে কিছুটা খাবারটা দিনে 4 বারে খেতে লাগে, সেটা কমিয়ে কমিয়ে কম কম অ্যামাউন্টে 8 বার বা 6 বারে খান। বারে বারে খান, বারে বারে খান, অল্প অল্প কিন্তু খান, বারে বারে বেশি করে খাবেন না, একসাথে খাবেন না। এবং ভারী জিনিস যেমন যেগুলো মাটন, ছানা, যেগুলো ওনার নিজস্ব বিহেভিয়ারালে বা আগে দেখেছেন যে খেতে অসুবিধা হচ্ছে বা খেলে হজম হতে অসুবিধা হচ্ছে, এই খাবারগুলো অ্যাভয়েড করুন। অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, ঘিয়ের কথা যখন উঠেই এলো, খুব জানতে ইচ্ছে করে তেলের কথা। সেটা হচ্ছে যে তেল আমরা না অনেকের কাছেই শুনি, কেউ বলেন সাদা তেল, কেউ বলেন রাইস ব্র্যান্ড, কেউ বলেন সোয়াবিন অয়েল, কেউ বলেন সর্ষের তেল একদম ভালো হার্টের জন্য, কেউ আবার বলেন খুব ভালো হার্টের জন্য। তো এটা আমি অ্যাজ এ একজন মহিলা হয়ে জানতে চাই যে কোন তেল আমরা আমাদের পরিবারকে সার্ভ করব এবং আমাদের বাচ্চাদের খাওয়াবো। তেল যেটা আমরা অ্যাডভাইস করি, যে কোনো সিড অয়েল, সেটা সর্ষের তেল হতে পারে,
রাইস ব্র্যান্ড হতে পারে, হুম, বা আপনাদের যে সিড অয়েল ব্যবহার হয় অনেক দামি আছে, অলিভ অয়েল বা Olive oil। এই টাইপের জিনিস। হুম, এবার এগুলোর ক্ষেত্রে জেনারেলি আমরা বলি এগুলোর মধ্যে ক্ষতিকারক কোলেস্টেরল বা ক্ষতিকারক লিপিড জিনিসটা আচ্ছা। অনেক কম থাকে। হুম, আর একটা খুব যেটা অ্যাভয়েড করতে বলি সেটা হচ্ছে ডালডা। ডালডা। ডালডা জাতীয় জিনিস যেগুলো জমে তৈরি হচ্ছে, এগুলোর মধ্যে ক্ষতিকারক কোলেস্টেরল বা ক্ষতিকারক ফ্যাট অনেক বেশি থাকে। হুম, তো বাকি জিনিসপত্র সর্ষের, কিন্তু যদি ভালো সর্ষের অয়েল বা সর্ষের তেল হয় আমরা জেনারেলি অ্যাডভাইস করে আপনি খেতে পারেন। তো সেটার কি একটা পরিমাপ বা পরিমাণ এরকম কিছু থাকে না, মানে? বাড়ির রান্না যা হয় তাতে খুব যেরকম আপনারা দেন বা খুব যদি তেল ঘি মশলানো অভ্যেস না থাকে, হুম। তাহলে কিন্তু বাড়ির রান্নাতে আমাদের পরিমিত পরিমাণে তেল থাকে। হ্যাঁ, একদমই তাই। অ্যাভয়েড করতে আমরা যেটা বলি, আমি অন্তত বলি পেশেন্টকে হুম। বাইরের খাবারটা অ্যাভয়েড করুন, কারণ ওই তেলটা Junk food। জাঙ্ক ফুড বা অন্য কোনো খাবার যেটা বাড়িতে তৈরি হচ্ছে সেটাও বাইরে থেকে কিনে এনে খাচ্ছেন, তার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা বেশি পরিমাণ থাকছে। বেশি থাকে বা তার কোয়ান্টিটি বা কোয়ালিটি আপনি একদম এসিওর করতে পারেন না। হুম, সেক্ষেত্রে আমরা বাড়ির রান্না ইজ অলওয়েজ জেনারেলি সেফ। একদমই তাই। তো কোন বয়সের পর বাইপাস সার্জারি একটু কঠিন হয়ে দাঁড়ায়, মানে ভাবায় আপনাদের যে আদৌ এত বয়সে নিতে পারবে কি পারবে না, এরকম কি কোনো রকম এই face ব্যাপারটা করতে কিন্তু হয় আস্তে ব্যাপার? আস্তে আমাদের উঠে যাচ্ছে। আমাদের বয়স কথাটা একটা সংখ্যা, আচ্ছা। এটা আমরা বলি ফিজিওলজিক্যাল এজ, বা আমাদের কাছে কি কন্ডিশনে উনি নিয়ে আসছেন শরীরকে। হুম। অনেক পেশেন্ট এমনও আছেন যাদের 60 বছর বয়স, অথচ আচ্ছা। বাড়ি থেকে নামতে পারেন না, খুব বেশি ভারী হয়ে গেছে শরীর, অনেক রকম অসুখ আছে, কিডনির অসুখ ধরে গেছে, হার্টের অলরেডি অসুখ আছে, ডায়াবেটিস আছে, যাদের মোবিলিটি প্রায় নেই, চলতে পারছেন না, নিজের কাজ করতে গেলেও অসুবিধা হচ্ছে। এই ধরনের পেশেন্ট অলওয়েজ এ হাই রিস্ক ফর বাইপাস সার্জারি। এবার আমাদের কাছে, আমি নিজেও 80 বছরের পেশেন্ট অপারেশন করা হয়েছে, যারা অলরেডি নিজেরা চলে বাজার যান, তারা কিন্তু বাইপাসের পরও বাজার যাবে, তারা বাজার যাচ্ছেন? যাবেন, কারণ আমার কাছে পেশেন্ট যে অবস্থায় আসবে বাইপাসের পরেও আপনি সেই অবস্থায় ফিরবেন। বাহ। প্রি কন্ডিশন আপনার কি অবস্থায় এসছেন সেটা কিন্তু অ্যাকিউট বলছি না। হুম। হার্ট অ্যাটাকের পর পেশেন্টের অবভিয়াস মোবিলিটি কমে যাচ্ছে, একদমই তাই। খারাপ হচ্ছে, সেটা না। হুম, হার্ট অ্যাটাকের আগে উনি কিরম ছিলেন একদম। এবং হার্টের অবস্থা আমার কাছে কি অবস্থায় এসছেন, এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এভরি পেশেন্টস হ্যাভ ডিফারেন্ট রিস্ক এন্ড ডিফারেন্ট আউটকাম, অ্যাকর্ডিং টু পেশেন্ট ইট চেঞ্জ। আচ্ছা, আমরা যদি সবার জন্য একটা মাপকাঠি রাখি যে বাইপাস সার্জারি যাদের যাদের হয়ে গেছে, এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন দর্শক বন্ধু, হয়তো তাদের মধ্যে অনেকেরই বাইপাস সার্জারি হয়ে গেছে, তো একটা পার্টিকুলার নিয়ম নিশ্চয়ই থাকে বাইপাস সার্জারির পরে কি কি করা যায় না, মানে কি কি করা যায় কি কি করা যায় না, কিছু বাইন্ডিংস কি রোগীদের মধ্যে দেওয়া হয়, মানে থাকে সেরকম কিছু? এটা বলতে পারেন একটা মিথ, মানে মিথটা অনেক সময় ক্রিয়েটেড মিথ, যে বাইপাস সার্জারির পরে আপনার মোটামুটি কোয়ালিটি অফ লাইফ বলে যেটা জিনিসটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আমার পেশেন্টে যারা আসে বা আমার পেশেন্ট বা যে কোনো বাইপাস সার্জারি, যাদের ভালো বাইপাস সার্জারি হয়েছে, তারা কিন্তু সবাই একই কথা বলবেন যে বাইপাস সার্জারির পরে তার জন্য তাদের কোনো রকম ফিজিক্যাল ডিসেবিলিটি বা ফিজিক্যাল লিমিটেশন থাকে না। একদমই তাই। আর আরেকটা কথা, মানে আমি এরকম আমার ফ্যামিলি বলুন বা আশেপাশে বলুন, বাইপাস সার্জারি করার পর তাকে হাঁটটা কাটটা এখনো সেই রকম ভাবে প্রাণোচ্ছল দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু আমরা কিছু লাইফস্টাইল মেনটেন করে চলি। আমরা যদি দুভাগে মানুষকে ভাগ করি, একটা যদি এ ক্যাটাগরি ধরি আর একটা বি ক্যাটাগরি ধরি। এ ক্যাটাগরির লোকরা যেটা হয়, একটা হাই লাইফস্টাইল মেনটেন করেন এবং ওয়েল মেনটেন, শরীরচর্চা নিয়ে অনেকটাই ভাবেন এবং সীমিত পরিমিত আহার করেন, কিন্তু স্ট্রেসটা তাদের মধ্যে অনেকটাই বেশি, কারণ ওপরে ওঠার সিঁড়িটা তাদের কাছে প্রচণ্ড বেশি। এইবার বি ক্যাটাগরির মানুষ হয় তারা অল্পতেই খুশি, সকাল 10টা-5টার ডিউটি করছেন, সন্ধ্যেবেলা পরিবারের সাথে কাটাচ্ছেন, খাচ্ছেন দাচ্ছেন ঘুমোচ্ছেন, মস্তিতে আছে। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে এ ক্যাটাগরি ট্রেস থেকে মনে হয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। তো ট্রেসটা কি একটা খুব বেশি কারণ হার্ট অ্যাটাক হওয়ার জন্য? এটা আমি যদি নিজের দিক থেকে ধরি, আমরা সবাই এই ক্যাটাগরি, হ্যাঁ, যারা কার্ডিয়াক সার্জন বা যারা বড় এতে যাচ্ছেন, এরা আমরা সবাই মোটামুটি এই ক্যাটাগরিতে ধরা হয়। এবার স্ট্রেসটা আপনি কিভাবে নিচ্ছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবার এটা আমাকে শিখিয়ে দিন, স্ট্রেস আমরা কিভাবে নিব। একটা হচ্ছে, হ্যাঁ, আপনি, আমার যেমন হয়, এটা আমার পার্সোনাল মত হতে পারে, অন্য লোকের সঙ্গে নাও মিলতে পারে। যদি আপনি কাজটা ভালোবেসে করেন, সেটা আরো ভালো করার চেষ্টা করছেন, সেই স্ট্রেসটা নেওয়ার সম্বন্ধে কিন্তু আপনার শরীরে ততটা স্ট্রেস বা মনের উপর ততটা স্ট্রেস উল্টে আরো মন ভালো হয়। এক্স্যাক্টলি। আচ্ছা। আফটার এ সাকসেস ইজ অলওয়েজ
আপনার মন ভালো হবে। ব্যর্থ হলে পরে খারাপ লাগতে পারে, কিন্তু মৌসুমে মনে হবে আরো এগিয়ে যাওয়ার জায়গা আছে। এবার যে ক্ষেত্রে হয় একটা পারফরমেন্স অ্যাংজাইটি, এইটা না হলে এইটা হয়ে যাবে, এইটা না হলে এইটার পরে এইটা হবে, এইটা আমার করতেই হবে, নাহলে আমার এই জিনিসটা হবে। এই পারফরমেন্স অ্যাংজাইটিটা কিন্তু আস্তে আস্তে স্ট্রেসটা আরো মনের উপর চাপিয়ে দেয়। সেই জায়গাটা অ্যাভয়েড করতে পারলে, কারণ এই ক্যাটাগরির লোকজন তো আলটিমেটলি সব জায়গায় আগে আছে, তাদের প্রত্যেকেই যে হার্ট অ্যাটাক হচ্ছে বা প্রত্যেকেরই যে অসুবিধা হচ্ছে তা তো নয়। সুতরাং আপনি কিভাবে লাইফটাকে নিচ্ছেন সেটা অবভিয়াসলি আপনার পার্সপেক্টিভ। এবার এই ক্যাটাগরির লোকেদের জন্য বাইপাসের পরে যদি বলেন, আমার অনেক পেশেন্ট আছেন যারা অনেক বড় জিপি পদে আছেন বা তারা রেগুলার কিন্তু জগিং একটা মেইনটেইন করছেন, তাদের কিন্তু ইচ্ছে আছে যে আমরা আবার যাতে খরচ শরীরটা খারাপ না হয়, যাতে আবার আমার ওয়ার্কিং ডে নষ্ট না হয়, রেগুলার একটা এক্সারসাইজ করছেন, সকালবেলা হাঁটছেন, ঠিক আছে। ওষুধ যেগুলো বাইপাস সার্জারি পরে অ্যাটলিস্ট 3-4টে ওষুধ খেতে হয় যাতে ফার্দার ব্লকেজ না হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ বাইপাস সার্জারি হচ্ছে আমরা বাইপাস করে দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট। ব্লকেজের কজটা কিন্তু রক্তের মধ্যে আছে। 3-4টে ওষুধ আপনাকে খেতে হবে, মানে লং লাইফ, সারা জীবনই ধরে। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের দর্শক বন্ধুরা জানতেই চাইবেন আমাদের অনুষ্ঠান দেখলে, যে বাইপাস সার্জারি করতে খরচ মিনিমাম কেমন ধরনের লাগে? খরচ মিনিমাম এবার ডিপেন্ডস অন কোথায় করাচ্ছেন, একদম কোন পজিশনে করাচ্ছেন। যদি ইকোনমিক বেডে হয়, জেনারেলি আমাদের বেশিরভাগ কলকাতার কর্পোরেট হসপিটালে 1,50,000 থেকে 1,70,000 এর মধ্যে এই প্যাকেজটা হয়। জেনারেলি 7 থেকে 8 দিনের একটা প্যাকেজ থাকে, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্যাট প্যাকেজ। বাইরে থেকে ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু। আচ্ছা, আর তারপরে প্যাকেজ যদি ইকোনমি বেড থেকে আপনি সিঙ্গেল বেডে যান তার প্যাকেজ বাড়বে, ডবল বেড হলে তার প্যাকেজ বাড়বে, যেরকম নরমাল একটা সার্জারি প্যাকেজ থাকে। তবে ডিপেন্ডিং, ধরেন যে আপনি যদি নরমাল একটা সার্জারির সঙ্গে বাইপাস সার্জারি করেন, তাহলে একটা সার্জারির ক্ষেত্রে আপনার যে খরচ হয় বাইপাস সার্জারি 7 থেকে 8 দিনের হিসেব ধরলে তার খরচটা কিন্তু ওই হিসেবে অনেকটাই কম। আচ্ছা, যে কোনো কর্পোরেট হসপিটালে আপনি যদি একটা গল ব্লাডার বা কোনো সিঙ্গেল হার্নিয়া সার্জারি করতে যান, তাতেও আপনার মোটামুটি একটা ভালো জায়গা করতে গেলে it takes around 50 to 60,000 to 70,000 always। সেটার ক্ষেত্রে হয়তো আপনার টাইম পিরিয়ড থাকছেন 2 থেকে 3 দিন, সেই হিসাবে যদি ধরেন তাহলে বাইপাস সার্জারি এটা ওইভাবেই করা হয়েছে যে হার্টের অসুখটা খুব ইম্পর্টেন্ট না, হার্টের অসুখ ক্যান অলওয়েজ কজ ডেথ। সো এই জায়গাগুলো আমরা জেনারেলি হসপিটাল ধরুন, ডাক্তার ধরুন, আমাদের গভর্নমেন্ট ধরুন, সবাই চেষ্টা করছেন এই জায়গাটা অ্যাটলিস্ট মানুষ এফোর্ড করতে পারে। একদমই, এটা যে আপনি বললেন না ডেপথ, এই কথাটা শুনলেই যেন আমাদের মনটা কেমন বিষিয়ে যায়, মানে মনটা বুকটা ফাঁকা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলি যে সব সময় একটা সিমটম আমরা শুনতে পারি, জানতে পারি যে একটা বিকট, হয়তো শীতের দিনেও একটা বিকট ঘাম হচ্ছে, একটা চাপ ধরা ব্যথা, একটা ঘাম, এই রকম একটা কেমন একটা আনইজি ফিল হচ্ছে, তারপরে হয়তো ধপাস করে পড়েও যাচ্ছে, যেটা সাইলেন্ট অ্যাটাক বলি আমরা, অনেক সময় কিছুই বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে রোগীরা যদি, আমরা অনেক সময় শুনি নিচে পড়ে গেলে মরে যেত, সোফায় বসেছিল বা ওপরেই কোথাও ছিল যার জন্য বেঁচে গেছে, তো এরকম ব্যাপারে আপনি কি বলবেন যে সাইলেন্ট অ্যাটাক ঠিক? সাইলেন্ট অ্যাটাক মানে যেখানে ক্ষেত্রে অনেক সময় এটা অনেকগুলো কথা হতে পারে, অ্যাটাকের জন্য হতে পারে, মানে হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, সেক্ষেত্রে মানুষের হার্টের পাম্পিং ক্ষমতা, রক্ত মানুষ মাথা অবধি পৌঁছতে হয়, তো সেটা অবধি পৌঁছতে পারছেন না, হার্টের পাম্প কমে গেছে হঠাৎ করে অ্যাটাক হওয়ার পরে, সেক্ষেত্রে অনেক সময় হয়। অনেক ক্ষেত্রে হয় হার্টের রেট কমে গেছে, যেটা রেট থাকে নরমাল তার কমে যায়, একদম সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে। কাদের ক্ষেত্রে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক বলে একটা জিনিস আছে, যেটা বলে সাডেন কার্ডিয়াক ডেথ মেডিকেল কজ, সেটা কিন্তু অনেক কজে হতে পারে না, সেটা সময় দেয় না। সেটা কি কি কারণে হতে পারে? সেটা মেইনলি কজ হচ্ছে কিন্তু হার্টের আর্টারি ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ। একটা মেন লেফট মেন আর্টারি বলে জায়গা থাকে যেখান থেকে আপনার হার্টের পায় মোর দ্যান 75% অফ সাপ্লাই ওই দুটো আর্টারি থেকে হয়। প্রথম আর্টারি, তারপর দুটো ডিভিশন হচ্ছে, প্রথম আর্টারিতেই যদি ব্লকেজ থাকে ওই দুটো ডিভিশনও সাপ্লাই পেলো না, পুরো হার্টের 70%, ওইখানে যদি ক্রিটিক্যাল ব্লকেজ থাকে দ্যাট মে কজ সাডেন কার্ডিয়াক ডেথ। জেনারেলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলিয়াল হতে পারে, ফ্যামিলিতে বাবা মা থাকতে পারে, হঠাৎ সাডেন কার্ডিয়াক ডেথ, মানে ব্যাপারটা জেনেটিক, হ্যাঁ নাও হতে পারে, হতেও পারে, বাট আমরা সবসময় হিস্ট্রি নিই এরকম ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছিল কেন। এই মুহূর্তে বিরতি নেবার সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আবার কথা হবে ডাক্তারবাবুর সঙ্গে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ডিয়ার ডক্টর।
তো ডাক্তারবাবু, আমরা বাইপাস সার্জারি নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এবার ভালভ সার্জারিতে চলে যাব। তো ওটা কি বাইপাসের থেকে বেশি কস্টলি হয়, মানে টাকার খরচটা বা অ্যামাউন্টটা কি বেশি হয়, আর কখন ভালভ সার্জারি করতে হয়, মানে কেন দরকার হয়? প্রথম কোশ্চেন বা প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে, এর ক্ষেত্রে একটা ধরুন ভালভ রিপ্লেসমেন্ট হয়, মানে চেঞ্জ অফ ভালভ করতে হয় অনেক সময় ভালভটাকে রিপেয়ার করা যায়। এবার দুটো ক্ষেত্রেই বাইরে থেকে কিছু প্রস্থেটিক মেটেরিয়াল লাগে, যেগুলো বডিতে থাকে না, যেগুলো আমরা বাইরে থেকে, ধরুন ভালভ একটা তৈরি ভালভ আমাদের লাগাতে হবে পুরোনো ভালভটা বাদ দিয়ে, সেক্ষেত্রে ভালভের কস্টটা লাগে এক্সট্রা। এক্সট্রা একটা ভালভের কস্ট লাগে, একটু বেশি কস্ট লাগে, একটু বেশি কস্ট লাগে। তো এই ভালভ সার্জারি পরেও কি কোনো সেরকম ভাবে নিয়মাবলী থাকে রোগীদের ক্ষেত্রে, বা সুস্থতার হার কতটা, মানে বাইপাস সার্জারি এবং ভালভ সার্জারি দুজন রোগীকে যদি আমরা পাশাপাশি রাখি, তো তাড়াতাড়ি সুস্থ হওয়ার হার কার বেশি? সুস্থ হওয়ার হার দুজনেরই সমান, তবে যদি ধরেন যে কতদিন বেঁচে থাকবে ভালভ সার্জারির পরে, আচ্ছা, তাহলে জেনারেলি 10 ইয়ার্স যে টাইম থাকে, তাতে প্রায় 80% অফ দ্য ভালভ সার্জারি পেশেন্ট বেঁচে থাকেন। সেক্ষেত্রে হার্ট সার্জারির ক্ষেত্রে বা ভালভ বাইপাস সার্জারির ক্ষেত্রে হয়তো মোর দ্যান 80% বেঁচে থাকবেন। কারণ ভালভের সার্জারি যদি করা হয়, তাহলে জেনারেলি একটা বাইরে থেকে যা বললাম মেটেরিয়াল লাগানো হয়, এবার মেটেরিয়ালটার ভ্যারাইটি হতে পারে, কিছু হতে পারে জানোয়ারের টিস্যু দিয়ে তৈরি হয়, জানোয়ারের চামড়া দিয়ে তৈরি ভালভ পাওয়া যায়, যেটা আমরা বলি বায়োপ্রস্থেটিক ভালভ। আর একটা ভালভ পাওয়া যায় যেটা হচ্ছে মেকানিক্যাল ভালভ, যেটা মেটাল দিয়ে তৈরি হয়। আচ্ছা, মেটাল দিয়ে। এবার যেহেতু বাইরে থেকে কোনো জিনিস আপনার বডিতে লাগানো হচ্ছে, তো বডি তার এগেইনস্টে কিছু প্রবলেম সবসময় ক্রিয়েট করবে, অলওয়েজ। তার মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে, যখন মেকানিক্যাল ভালভ বা মেটালিক ভালভ লাগানো হলো, বডি চেষ্টা করবে ওই যখনই রক্ত ওর সঙ্গে আসবে সংস্পর্শে, ওখানে রক্ত কোয়াগুলেট করে যাওয়ার, জমে যাওয়ার চান্স থাকে, সেখানে ভালভটা আবার বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য একটা ওষুধ দিয়ে রাখি আমরা, যেটাকে বলি রক্ত পাতলা করার ওষুধ, অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে এই মেকানিক্যাল ভালভের ক্ষেত্রে পেশেন্টদের এই রক্ত পাতলা করার ওষুধ সারা জীবন খেতে হয়। আচ্ছা, ওপেন হার্ট সার্জারি বাদেও কি ভালভ সার্জারি করা সম্ভব? ওপেন হার্ট সার্জারি মানে হচ্ছে হার্টটার ভেতরে আমাকে যেতে হবে, ভালভটাকে চেঞ্জ করতে হবে। এবার ওপেন হার্ট সার্জারি মানে মিনিং, কলোকিয়াল মিনিং যদি ধরেন, তাহলে বুক কেটে স্টানোটমি করে সার্জারি। আর প্রসেস অফ সার্জারি অলওয়েজ রিমেইন সেম, আপনাকে ভেতরে ঢুকতেই হবে, সেটা সবসময় ওপেন হার্ট। এবার বুক কেটে না হয়েও ছোট করে পাশ দিয়ে সার্জারি করার এখন প্রসেস বেরিয়েছে, যেটা স্মল কাট বাইপাস সার্জারি বা মিনিমালি ইনভেসিভ বাইপাস সার্জারি বলে করা। আমার নেক্সট প্রশ্ন এটাতেই ছিল যে দিন দিন আমরা ডেভেলপমেন্ট দেখছি এবং চিকিৎসা ক্ষেত্রেও দেখছি, সেটা নিশ্চয়ই আপনাদের সার্জারি ক্ষেত্রেও, মানে পরবর্তী আমরা কি পেতে চলেছি সুযোগ সুবিধা, বা আপনারা কি আনতে চলেছেন? একদম, প্রথম কথা হচ্ছে ভালভের ক্ষেত্রে যদি ধরেন, ভালভের এখন যা কোয়ালিটি বা এখন যা ম্যানুফ্যাকচার হচ্ছে চারদিকে, সেই ভালভের কোয়ালিটি আগের ভালভের থেকে অনেক ভালো। এখন ভালভের মেকানিক্যাল প্রবলেম হওয়ার চান্স পায় 0। আচ্ছা, অ্যান্টিকোয়াগুলেন্ট রিলেটেড প্রবলেমও অনেক কমে গেছে। সো আমরা এখন যে ভালভ রিলেটেড কমপ্লিকেশন, এটা কিন্তু অনেক কম পাই আগেরকার থেকে, এটা সত্যি কথা। সেকেন্ড হচ্ছে কিভাবে জিনিসটার, মানে লোকে মেন ভয়টা কোথায় পায়, এত বড় কাটা হবে, বুক চিরে সার্জারি হবে, সেই জায়গার ভয়টা আমরা আস্তে আস্তে কাটানোর চেষ্টা করছি। ছোট ইনসিশন দিয়ে ভালভ চেঞ্জ করার ব্যবস্থা করা হচ্ছে এবং আস্তে আস্তে এই সুবিধাগুলো আমরা পেতে চলেছি আস্তে আস্তে আগামী দিনে। না, অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কলকাতায়, আমিও অনেকগুলো করেছি, আরো এক দু জায়গায় হয়। এবং পেশেন্ট যদি সেই ধরনের পেশেন্ট হয় যাতে আমরা এই সুবিধা দিতে পারি, আমরা অলওয়েজ পেশেন্টকে অফার করি যে আমরা কি স্মল কাট বা ছোট ইনসিশন দিয়ে সার্জারি করাতে চান, তাহলে আমরা ব্যবস্থা করব। সেটা তাও কোন দিক থেকে হয়, মানে কতটা তার? এবার ভালভের যদি হয়, ভালভটা হয় ডান দিক থেকে, আর যদি বাইপাস সার্জারি বা করোনারি বাইপাস সার্জারি হয়, সেটা হয় লেফট সাইড থেকে। জেনারেলি ইট ইজ 4 ইঞ্চেস অ্যারাউন্ড, তার থেকেও কম হয় অনেক সময়। আচ্ছা, এইটুকু একটা ইনসিশন হয়, অনেকটাই ছোট, এবং সেটা দেখা যায় না, ইম্পর্টেন্ট ইজ দেখা যায়।
বাইপাস সার্জারিতে যেটা দেখি আমরা কখনো কখনো মানে পায়ের থেকেও মানে এরকম কি ব্যাপার আছে পায়ে আমি রিসেন্ট একজনকে দেখেছি পায়ের থেকেও নার্ভ বা সেই রকম ভাবে বাইপাস সার্জারির আমাদের কন্ডিউট লাগে। কন্ডিউট মানে হচ্ছে আপনাকে রক্তটা পৌঁছে দিতে হবে অবস্ট্রাকশনের সামনে। তার জন্য একটা জায়গা থেকে আমাদের কোনো ধমনী লাগবে, যেটা আমরা হার্টের কাছাকাছি আবার লাগাবো ধমনীতে। সেটা দু রকম ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে এই যে বক্ষপিঞ্জর, তার পাশে আর একটা ধমনী থাকে অলরেডি, ভগবানের দেওয়া ধমনী, সেটা কিন্তু আর্টারি না, এক্সট্রা না, আচ্ছা ঠিক আছে, এটা থাকে, এটা আমরা হারভেস্ট করতে হয়। সেটা লাগিয়ে দেওয়া যায় এখান থেকে খুলে আবার ওই ধমনীর সঙ্গে, এটা বলে লিমা, ইন্টারনাল মেমোরি আর্টারি। অনেক ক্ষেত্রে ডান দিকেরটাও আমরা ওইভাবে হারভেস্ট করে লাগিয়ে দিই, সেক্ষেত্রে পায়ের দিকে শিরা কোনো দরকার হয় না, তাহলে পায়ে কোনো আমাদের লাগে না ইনসিশন। এবার যদি দেখা যায় হ্যাঁ পায়ের ওই যে ধমনী বা এখানের ধমনী দুটো একসঙ্গে করার অসুবিধা হচ্ছে, পেশেন্টের কোনো একটা প্রবলেম আছে, বা স্টার্নোটমি করে দেখা গেল যে বক্ষপিঞ্জরের অস্থি অতটা শক্তিশালী নয় যে দুটো ধমনী নিয়ে নিলে তারপর তার অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমরা পায়ের শিরা ইউজ করি, পায়ের শিরা ইউজ করা হয়। এবার যেটা পায়ের শিরা যখন ইউজ করা হয় তো সেটা কি মানে পরবর্তীতে কোনো কষ্টদায়ক ব্যাপার হয় বা তার হাঁটা চলার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা কি ফিল করে? না, একদমই নয়, একদমই নয়। কারণ ওটা যেটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ভেতরের শিরা নয়, সেটা হচ্ছে বাইরের শিরা। পায়ের দিকে দুটো শিরা থাকে, একটা বড় একটা ছোট। ছোট শিরা নেওয়া হয় না, বড় শিরাটার অর্ধেক পোরশন বা খানিকটা পোরশন নেওয়া হয়। এটা বলে সুপারফিশিয়াল ভেন। আচ্ছা। তো এগুলো জেনারেলি কোলাটেরালস, আরো ছোট ছোট নালী তৈরি হয়ে গিয়ে ওই জায়গাটার সাপ্লাই মানে ওখান থেকে রক্ত নিয়ে আসতে পারে বডির দিকে। ইনসিশন বা কাটার জায়গার যেটা, সেটাও এখন হয়ে গেছে যে খুব ছোট করে কেটে এন্ডোস্কোপিক্যালি ওই ভেন এখন তোলা যায়, তো কাটার জায়গাও অনেক সময় দেখা যাবে। তো এনজিওপ্লাস্টি কখন করার দরকার হয় পেশেন্টের? অ্যাঞ্জিওপ্লাস্টি প্রথম ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, আপনি খুব তাড়াতাড়ি কাছাকাছি কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে পারছেন যেখানে ইমিডিয়েটলি অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে, কোনো আর্টারিতে, যে আর্টারিতে ব্লকেজের জন্য ওই হার্ট অ্যাটাকটা হয়েছে সেই আর্টারিটা আমরা ইমিডিয়েটলি অ্যাঞ্জিওপ্লাস্টি করি, যেটা বলি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। প্রাইমারি তাহলে হচ্ছে যে ওই 6 ঘন্টার মধ্যে বা একটা টাইমের মধ্যে নিয়ে এলে হার্টের ক্ষতি প্রায় হয়ই না এক্ষেত্রে। তো অ্যাঞ্জিওপ্লাস্টি 6 ঘন্টার মধ্যে, এটা কিন্তু ভীষণ ভাইটাল একটা গোল্ডেন আওয়ার বলা হয়। এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি হসপিটালে পৌঁছতে পারেন যেখানে অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, তাহলে ওই সময়ের মধ্যে যদি পৌঁছে যান তাহলে হার্টের কোনো ক্ষতি প্রায় হবে না। আচ্ছা, অনেকটা মিনিমাইজড হয়ে যাবে ব্যাপারটা। এবার বাকি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় অনেক সময় যেখানে হার্টের ধমনীতে ব্লকেজটা খুব ছোট, একটা আর্টারিতে আছে, অনেকগুলো আর্টারিতে একসঙ্গে নেই, অনেকগুলো আর্টারি অনেকগুলো জায়গায় নেই, সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির একটা অপশন সবসময় পেশেন্টকে দেওয়া হবে যে আপনি করতে চান কিনা, যেখানে সময় আমরা পেয়ে যাচ্ছি। তো আজ তো আর হাতে সময় নেই ডাক্তারবাবু, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন লাইভ বাংলা, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন ডিয়ার ডক্টর। নমস্কার। নমস্কার।